আজ এই প্রথম। যেহেতু ভুলটা ওর দলের ছেলেদের, তাই চুপ করে আছে সে। ইহান ইরফান দুই ভাই বোনদের নিয়ে মেলা প্রাঙ্গণ ত্যাগ করে গাড়িতে উঠল। ইনশিরাহ আর ইনায়া দুজনে চুপচাপ। ইহান ড্রাইভ করতে করতে আর চোখে ইরফানকে দেখে বলল, শেষে এসে এত ঝামেলা করতে কে বলেছে? বলেছিলাম না এসব থেকে একেবারে দূরে থাকবি। তুমিও তো মারামারি করো তখন। আমার পেশাই এটা, তোর না। ভুইয়া ম্যানশনে সাগর ভুইয়ার ছোট বোন আর বোন জামাই এসেছে বেড়াতে। সাগর ভুইয়ার ছোট বোনের স্বামী মোস্তাফিজুর রহমানের বিভিন্ন ধরনের ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে এই শহরে। ভুইয়াদের থেকেও কম নয় কিছুতে তারা। সেসব নিয়েই আলাপ চলছিল। শাইম ইনশিরাহর সাথে চ্যাটিং করতে করতে ফুপাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শাইমের ফুপু সিনথিয়া তার বড় ভাই সাগর ভুইয়াকে বলে ওঠে, মতিগতি তো ঠিক সুবিধার না, বলছে সিরিয়াস না, আবার পুরো দিন মেয়েটাকে নিয়েই পড়ে থাকে। কিছু বলছেন না কেন ভাইয়া? মির্জা বাড়ির মেয়েকে বউ করে আনায় খুব উৎসাহ দেখছি আপনার। সাগর ভুইয়া হাসে, বলে, ক্ষতি কি? সিনথিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলে, ক্ষতি কি মানে? ছোট ভাইয়ের মৃত্যুর কথা ভুলে বসে আছেন দেখছি। সাগর ভুইয়া উচ্চ শব্দে হেসে ওঠে। কিছুক্ষণ হেসে চুপ হয়ে যায়, তারপর বলে, খারাপ কি বলতো? স্বামীনের মেয়ে এবারের বউ হয়ে আসবে, আমার বাড়ির বংশধর জন্ম দেবে, বান্দিগির করবে এবারের। আমি তো এতে খারাপ কিছু দেখছি না। সন্ধ্যা থেকে রাগে গজগজ করছে মির্জা বাড়ির বড় বউ আলো। বাণিজ্য মেলার ঘটনায় শহর গরম হয়ে গিয়েছে, কানে এসেছে তার। কিন্তু রাগটা তখন উঠেছে যখন সে ইনায়ার থেকে শুনল ছেলেগুলো আসলে কি বলেছিল। শার্ট প্যান্ট পরে থাকলে অমন কথা তো পদে পদে শুনতেই হবে, একটু ভদ্রসভ্য হয়ে থাকলে কি হয়। আলোকে শান্ত করতেই স্বামীন ইনশিরাহর পক্ষ নিয়ে দুটো কথা শোনাতে চেয়েছিল, তবে আলোর ধমকের কাছে টিকলো না সেসব। স্বামীন চুপচাপ বসে আছে। আলো কিছুক্ষণ ঘরের ভেতর পায়চারি করে প্রেসারের ঔষধ খেয়ে বিছানায় বসে স্বামীর দিকে তাকায়, তারপর বলে, একদিন আপনার ওই গুণধর মেয়ের জন্য আমার কিছু একটা হয়ে যাবে মেয়র সাহেব, দেখবেন। স্বামীন এবার বিরক্তি নিয়ে তাকায় স্ত্রীর দিকে, বলে, অতিরিক্ত বলে ফেললেন না? কি করেছে আমার মেয়ে? কি করেছে বুঝছেন না? আলো এতে ইনশিরাকে দুষ্ট কেন? পোশাক নিয়ে তো চিপ কথাবার্তা কিভাবে বলতে পারো তুমি? আর আমার মেয়ে কি পরে? কোনো দৃষ্টিকটু পোশাক পরে না, ও যেসব স্বাচ্ছন্দ্য বোধ করে সেগুলো পরে। এভাবেই লাই দিচ্ছেন? আলো লাই কোথায় হলো? আচ্ছা, শার্ট প্যান্ট পরেছে বলে ওকে বাজে মন্তব্য করাটা ফরজ হয়ে গেল পুরুষদের জন্য? ওর জায়গাতে শাড়ি চুড়িদার বোরখা পরা মেয়েরা উত্ত্যক্ত হয় না? আলো চুপ করে থাকে। স্বামীন বলতে থাকে, তুমি বললে লাই দি, কেন দেব না বলো তো? আজ পর্যন্ত একটা অশোভন আচরণ করেছে মেয়ে দেখেছ? মিসেস পূর্ণা, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, মিসেস শেলির মেয়েগুলো ইনশিরার বয়সী। ও কি করে জানো? লিভ টুগেদার করছে। বাবা মায়ের ইমোশনকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে আমার মেয়েকে নিয়ে আমার গর্ব হয়। যা করে, যতটুকু করে করুক, বিয়েদের সংসারী হলে মা হলে শুধরে যাবে। শুধরালেই ভালো। না শুধরালেও বা কি? তুমি শুধরেছ? আমি তো দিব্যি সংসার করলাম 26 বছর। আমার মতো কাউকে পেয়ে যাবে তোমার মেয়ে, যে তাকে তার মতো করে গ্রহণ করবে। আলো স্বামীর দিকে সরু চোখে তাকায়, বলে, খুব কষ্ট হয়েছে 26 বছর, তাই না? খুব। হেসে জবাব দেয় স্বামীন। আলো কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে হেসে ফেলে, তারপর স্বামীর কাঁধে মাথা রেখে বলে, চলেন বিয়ে দিই মেয়ের। দেব, ফাইনাল ইয়ার শেষ হোক। ছেলে ছেলে কি আকাশ থেকে টপকাবে? একটা ভদ্র সভ্য স্বামী মিয়াসার মির্জার ফটোকপি খুঁজতে হবে তো। স্বামীন হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, খুঁজে তো রেখেছি। মানে? অবাক হয়ে আলো জানতে চায়, তুমি কি অবুঝ আছিয়া? বোঝনি এখনো? আলো কৌতূহলী এবং কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে। স্বামীন বলে, আন্দাজ করতে পারছো না? মুইন? আলো আমতা আমতা করে বলল। স্বামীন হেসে বলে, ইয়েস।
খুশিতে বিস্ময়ে আলোর চোখ দুটো চকচক করে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বেশ হবে মেয়র সাহেব, বেশ হবে। আমার এত আনন্দ হচ্ছে, আমার মাথায় শুরুতে কেন এলো না? সত্যিই আপনার পছন্দের তারিফ করতেই হয়। শামিন হাসল। আলো বলল, ওকে দেখলেই আমার মন ভরে যায়। আমার মেয়েটার পাশে ওর থেকে ভালো আর কাউকে মানাবে না। বাচ্চা বাচ্চা কণ্ঠে আলো বলল। শামিন স্ত্রীর কাণ্ড দেখে হাসতে থাকে। হঠাৎ আলো চুপ হয়ে যায়। তারপর বলে, কিন্তু কিভাবে? যেভাবে বিয়ে হয় সেভাবে। এজন্য বুঝি মেয়েকে ওভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলেন সেদিন? কিন্তু মেয়র সাহেব, এভাবে মেয়ের অজান্তে ওকে দেখালেন, এটা তো অন্যায় করলেন আপনি। স্বামীর মুখে চবর্গীয় শব্দ করে বলে, আরে ধুর, আমি কি মেয়ে দেখলাম নাকি? তোমার মেয়ের সাথে হুট করে মুইনের বিয়ের কথা কিভাবে বলি? এটা সম্ভব? তাই দুজন দুজনকে দেখে যেন ভালো একটা মনোভাব তৈরি হয় দুজনের প্রতি, তাই অমন করেছি। চেনা জানা বাড়ুক। প্রথম দিন যেভাবে দেখা হলো। শেষের কথাটা স্বামীর অস্পষ্ট করে বলল। আলো শুনল না। শুনতে পেলে থানার কথা বলতে বাধ্য হতো স্বামীন। আলো উঠে দাঁড়ালো। মেয়ের বিয়ের কথা, মেয়ের জন্য নির্বাচিত পাত্রের কথা শুনে আলোর ব্লাড প্রেশার নর্মাল হয়ে গিয়েছে পুরো। 52 বছর বয়সী অদ্রিতা আলো বাচ্চাদের মতো আহ্লাদি গলায় বলতে লাগলো, আমার টর্চ হয়েছে না, কবে মেয়েটার বিয়ে দেব আমি আর কিছু ভাবতে পারছি না মেয়র সাহেব। মইন, ইনশিরা, আমাদের 4-5টা নাতি নাতনি, উফ আল্লাহ, এত সুখ দেখে যেন মরে যেতে পারি। আজ সোমবার। ইসমাম মির্জা আজ ভাই আর ভাইপোদের সাথে নামাজ আদায় করতে পারল না। সে গিয়েছিল এক কলিগের সাথে সাক্ষাৎ করতে কাঁচিপাড়া রোডে। সেখানেই একটা মসজিদে নামাজ আদায় করেছে সে। খুতবা পাঠ শেষ হবার পরে আর 1 মিনিটও বসল না ইসমাম। তাকে আজ আরও কিছু কাজ শেষ করতে হবে। মেয়ে কাল ট্যুরে যাবে, সে ব্যাপারে একটু কথাবার্তা বলতে হবে। ট্যুরে যাওয়ার পারমিশন দিলেও অনেক চিন্তিত ইসমাম। কত আদরের মেয়ে, তার উপর খানিকটা বোকা বোকা, ঠিক মায়ের মতো। মসজিদের বাইরে পা রেখে জুতো খুঁজছিল ইসমাম। এত লোকের জুতোর মধ্যে তার জুতো কিভাবে খুঁজে পাবে সে? নিচু হয়ে যখন খুঁজতে লাগলো, ঠিক তখন তার পাশে এসে দাঁড়ায় প্রীতম। ইসমাম মাথা তুলে তার পাশে থাকা লোকটার মুখ দর্শন করতেই থমকায়। চমকায় প্রীতমও। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। দুজন দুজনকে দেখছে। পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। আহা, কি ভদ্র লাগছে দুজনকে। অথচ এরা একে অপরকে দাও আওয়ার্সের সামনে দেখেছে। ইসমামের কপাল কুঁচকে যায়। জুতো খুঁজে পেলে জুতো জোড়ায় পা গলিয়ে নিতে নিতে বলে, একই অঙ্গে কত রূপ। প্রীতম শুনল, তার চোয়াল শক্ত হয়ে গেল। সেও বিড়বিড় করে বলল, সেম টু ইউ। তোমাদের হেদায়েত দিক আল্লাহ। আপনাকেও দিক, আপনি বড়, আপনাকে বেশি করে হেদায়েত দিক। প্রীতমও পাল্টা জবাব দেয়, বড় হয়ে যদি বড়দের মতো আচরণ না করে তবে এমন উত্তরই পাবে। ইসমাম এক পলক সেই বেয়াদব ছেলেটার দিকে তাকিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায়। প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, বিড়বিড় করে বলে, জামির সুন্দর আঙ্কেল, আসলেই সুন্দর একটা নমুনা আঙ্কেল। দেওয়ালে জয়নুল আবেদিনের একটা পেইন্টিং। শুদ্ধ চোখ বড় বড় করে সেটি দেখছে। পেইন্টিংটির অর্থ তার বোঝার কথা নয়। সে তার মাম্মাকে কপাল কুঁচকে বলে, মাম্মা দেখো কি বাজে এঁকেছে, কালার পেন্সিল দিয়ে আঁকেনি কেন মাম্মা? ওদের কাছে কি কালার পেন্সিল নেই? প্রেরণা তার অবুঝ ছেলের কথায় হাসে। রিসেপশনিস্ট এসে তাদের উদ্দেশ্যে বলে, আপনি প্রেরণা আহসান? প্রেরণা মাথা নাড়ায়। আপনাকে স্যার ডাকছেন। প্রেরণা উঠে দাঁড়িয়ে শুদ্ধর হাত ধরে। আপনি সে প্রেরণা? একজন 40 স্বাস্থ্যবান পুরুষ। মাথার সামনের অংশে কিছু চুল উঠতে শুরু করেছে। প্রশ্নটি করেই প্রেরণার দিকে অত্যন্ত কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সে। প্রেরণা একটু নড়ে চড়ে বসে। এই ভদ্রলোককে আঙ্কেল ডাকবে নাকি ভাইয়া ডাকবে সেটা বুঝতে পারছে না। সে মুখে বলে, জি। লোকটি শুদ্ধের দিকে একটি খেলনা প্লেন এগিয়ে দিতে দিতে প্রেরণাকে উদ্দেশ্য করে বলে, কি করা হয়? আমার একটা রেস্তোরাঁ আছে। বেশ, বেশ ভালো। প্রেরণা বিব্রত বোধ করছে। তাকে এত প্রশ্ন করা হচ্ছে কেন সেটিই বুঝতে পারছে না। বলো এখন, তোমার ছেলের কোন আচরণে তোমার মনে হচ্ছে ও স্বাভাবিক নয়? প্রেরণা শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ প্লেন নিয়ে খেলছে। আমার ছেলে কখনো কোনো বাচ্চাদের সাথে মেশে না। ও
ওর কোনো বন্ধু নেই, কেউ নিজে থেকে খেলতে আসলেও ও মিশতে চায় না, সব সময় বাচ্চাদের এড়িয়ে চলে। ওর বয়স মাত্র 5 বছর, এতটুকু বয়সেই কেমন চুপচাপ হয়ে থাকে, যেখানে বন্ধুদের সাথে হুটোপুটি করার কথা, অনেক অনেক দুষ্টুমি করার কথা। লোকটি মন দিয়ে প্রেরণার কথা শোনে, তারপর শুদ্ধের দিকে তাকায়। ফর্সা মুখ, চুলগুলো ঘন এবং সিল্কি, চোখ দুটো একেবারে মায়ের মতন, নীলচে বর্ণের চোখ, অতি রূপবান একটি শিশু। লোকটি প্রেরণাকে বলে, ওর বাবা মারা গিয়েছে কত বছর হয়েছে? প্রেরণা এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে একটু বিরক্ত হলেও বলে, ও যখন আমার পেটে ছিল, আমি যখন 8.5 মাসের গর্ভ। লোকটি প্রেরণাকে এক পলক দেখে। বয়স বড়জোর 27 কিংবা 28। যখন বিধবা হয়েছিল তখন বয়স 22 কি 23 ছিল। এত অল্প বয়সে বিধবা হয়েছে বলেই কি এত কাঠিন্যতা মেয়েটির মুখে? মিসেস প্রেরণা। প্রেরণা আগ্রহী হয়ে ওঠে ডাক্তারের কথা শুনতে। ডাক্তার বলতে থাকে, সমস্যাটা তোমার ছেলের নয়, সমস্যাটির সূত্রপাত তোমার থেকেই হয়েছে। প্রেরণা অবাক হয়ে তাকায়। মেহেদি হাসান বলতে থাকে, তোমার স্বামীকে তুমি অনেক ভালোবাসতে, যার কারণে তার মৃত্যুটা তোমাকে বেশ নাড়িয়ে দিয়েছিল। তাই ছেলেকে জন্মের পর থেকেই আগলে আগলে রাখতে শুরু করলে। প্রিয়জন হারানোর ভয় তোমাকে জেঁকে ধরেছিল, কিন্তু এতে করে তুমি শুদ্ধকে আর 5টা বাচ্চাদের মতো ট্রিট করোনি। একসময় ওর মস্তিষ্কে এটা ঢুকে গিয়েছে যে ও আলাদা। গোটা ব্যাপারটাই তোমার ভূমিকা অপরিসীম। প্রেরণা হাত মুঠি করে তাকিয়ে থাকে, কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, এখন কি করতে হবে? কিছুই না, তুমি শুধু ওকে ওর স্বাধীনতাটুকু ছেড়ে দাও। ওকে একজন নর্মাল বাচ্চার মতো ট্রিট করো। আগলে রাখতে চাইলে অবশ্যই রাখবে, তবে সেটা আড়াল থেকে। তার মানে বলতে চাইছেন ওর কোনো সমস্যা নেই? না, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও। দেখেছো কিরকম খেলছে তোমার ছেলে, সবকিছু কিভাবে কৌতূহলী হয়ে দেখছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুবই বুদ্ধিমান বাচ্চা। প্রেরণা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ডাক্তার মেহেদি হাসানের দিকে তাকিয়ে বলে, আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। তারপর একজন পরিচিতের কাছ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করলাম। তোমাকে এই অহেতুক ভয়টাকেই কাটিয়ে উঠতে হবে। আশ্বস্ত করে ডাক্তার মেহেদি হাসান বলল প্রেরণাকে। প্রেরণা মাথা নাড়াই তার কথায়। সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে আজ। সাইকিয়াট্রিস্ট মেহেদি হাসানের সাথে অ্যাপয়েন্টমেন্ট শেষ করে ফুরফুরে মেজাজে শুদ্ধকে নিয়ে প্রেরণা শিশু পার্কে যায়। ছেলেকে রাইডে তুলে সে ক্যামেরা বন্দি করতে থাকে তাকে। সদা হাস্য উজ্জ্বল প্রেরণাকে হাসিয়ে মাতিয়ে রাখা শওকত ওয়াসিদের গম্ভীর পুত্র শুদ্ধ ইবনে ওয়াসিদ রাইডে চড়ে নির্লিপ্ত হয়ে বসে আছে। তার দৃষ্টি অদূরে। প্রেরণা ছেলের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে যায়। অদূরেই পার্কে বাচ্চারা তাদের বাবার সাথে রাইডে চড়েছে। প্রেরণা ঘুরে ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। নরম গলায় বলে, চলো বাড়িতে ফিরি। আজ মামাকে একটা লম্বা লিস্ট দিয়ে দিব। মামা নেপাল থেকে শুদ্ধর জন্য অনেক অনেক গিফট নিয়ে আসবে। প্রেরণাদের অ্যাপার্টমেন্টের বাইরে আজ একজন সবজিওয়ালা এসেছে। তাজা তাজা সবজি দেখে প্রেরণার স্টোরি টাইপ নারী মনে চনমনে হয়ে উঠল। অ্যাপার্টমেন্টের ভাবিদের দেখা দেখে সেও কিছু সবজি কিনলো। রীতিমতো সবজিওয়ালা সাথে দর দাম করে বেছে বেছে তাজা দেখে কিনলো। ভাবিরা হাসে। তাদের মধ্যে একজন বলে, যাই বলো প্রেরণা, তোমার তুলনা হয় না। বাজার সদাই করাতে একটা পুরুষকেও হার মানাও তুমি। তোমার ভাই তো রোজ 2 বার তোমার প্রশংসা করে। প্রেরণা হেসে শুদ্ধের আঙ্গুল আঁকড়ে ধরে অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। পুরনো স্মৃতি নড়ে চড়ে উঠল তার। প্রেরণা ডুবে গেল সেখানে। বাসর রাতের পরের দিন সকালবেলা এক অতি অদ্ভুত লোকের ঠোঁটের ছোঁয়া কপালে মেখে ঘুম ভাঙল প্রেরণার। ছোটখাটো আদুরে মেয়েটা খানিকটা চমকে উঠলেও স্বাভাবিক চোখে তাকিয়ে রইল। তাকে নির্নিমেষ দেখতে থাকে একজোড়া মুগ্ধ চোখ। প্রেরণাকে কিছু বলার, বুঝে ওঠার সুযোগ না দিয়ে দুহাতে তাকে কোলে তুলে নেয় বলিষ্ঠ দেহী শওকত ওয়াসিদ। লোকটার আচরণ পাগলাটে, অদ্ভুত।
প্রেরণার একই সাথে ভালো লাগে, লজ্জা লাগে, ভয় হয়। তিনটি অনুভূতি কাজ করে তার। কাল সারা রাত লোকটা তাকে ঘুমোতে দেয়নি, জাগিয়ে রেখে তার পেশাগত জীবনের গল্প শুনিয়েছে। প্রেরণাও খুব আগ্রহ নিয়ে শুনেছে। কবুল বলার আগেও যে লোকটার প্রতি বিরক্তি ছিল প্রেরণার, লোকটা বয়স্ক ছিল বলে। সামান্য একটা রাত লোকটাকে জেনে ভালো লেগে গিয়েছে প্রেরণার। শেষ রাতে লোকটা ঘুমিয়ে গেলে প্রেরণা মুগ্ধ হয়েই দেখেছে মানুষটাকে। শওকত প্রেরণাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে তার কপালে আবারও চুমু খায়। প্রেরণা কেঁপে ওঠে শওকতের পাঞ্জাবি খামচে ধরে। লোকটা ভীষণ অদ্ভুত, কাজকর্মও অদ্ভুত। কপাল থেকে ঠোঁট সরিয়ে প্রেরণাকে বলল, চলো রেডি হও। সকাল 6টা বাজে তখন। প্রেরণা অবাক হয়ে বলে, এখন কোথায়? ঘুরতে। শওকত হেসে জবাব দেয়। প্রেরণা ভীষণ অবাক। এখন ঘোরার সময়? বিয়ে বাড়ি ভর্তি মেহমান, আর উনি এখন নতুন বউ নিয়ে ঘুরতে বের হবে। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? বিয়ে বাড়ি ভর্তি লোকজন গত রাতে নেচে কুদে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। প্রেরণা তখন স্বামীর আদেশে তৈরি হচ্ছে। শত আপত্তি তুলেও শওকতের জেদের কাছে টিকতে পারল না প্রেরণা। লাল টকটকে শাড়ি, গলায় হাতে হালকা পাতলা সোনার গহনা পড়েছে সে। নতুন বাচ্চা বউকে মুগ্ধ চোখে শুধু দেখেই যাচ্ছিল শওকত। তারপর লাগেজ থেকে 1 ডজন লাল কাচের চুড়ি বের করে পরিয়ে দেয় প্রেরণার হাতে। অমন ইস্পাত কঠিন, লম্বা, বলিষ্ঠ দেহী মানুষটার সামনে প্রেরণার নিজেকে নেহাত শিশু লাগছিল। শওকত পাঞ্জাবি পাল্টে একটা শার্ট পরে নিয়ে ওয়ালেট আর জিপের চাবি নিয়ে প্রেরণার হাত ধরে বলে, চলো। বাড়ি থেকে পা টিপে টিপে নিঃশব্দে বেরিয়ে যায় শওকত প্রেরণা। বাড়িতে কনে পক্ষ আর বরপক্ষের মানুষ তখন নাক ডেকে ঘুমাচ্ছে। প্রেরণাকে নিয়ে শওকত সেদিন ঘুরতে গিয়েছিল মাছ বাজার আর মাংস বাজারে। হ্যাঁ, এটাই শওকত ওয়াশিদ। ভীষণ অদ্ভুত। নতুন লাল টুকটুকে বউকে নিয়ে গিয়েছে সকাল সকাল বাজার করতে। প্রেরণা অবাক হয়ে শুধু স্বামীকেই দেখছে। শওকত হেসে বলে, কি চমকে গেলে? আসলে বাজারটা করতে হবে, তোমাকে এনেছি ট্রেনিং দিতে। আজ একদিনেই তোমাকে ট্রেনিং দিয়ে পটু বানিয়ে দেবো। যখন আমি থাকবো না তখন তো এসব তোমাকেই করতে হবে। প্রেরণা নিজের অজান্তেই আঁতকে উঠেছিল শওকতের ওই কথাটায়। শওকত প্রেরণার হাবভাব দেখে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছিল। নরম গলায় বলল, মানে আমি কর্মক্ষেত্রে ফিরে গেলে তোমাকে একা একা এসব করতে হবে প্রেরণা? তুমি একজন দেশ সেবকের বউ। প্রেরণার দুচোখ ঝাপসা হয়ে উঠেছে কথাগুলো ভাবতে ভাবতে। শরীরটা দুর্বল লাগছে ভীষণ। সে মনে মনে আওড়ায়, অদ্ভুত লোক, স্বার্থপর লোক শওকত ওয়াশিদ। শুদ্ধ মাম্মার আঙ্গুল আঁকড়ে ধরে হাঁটছে। সে টেরও পায়নি তার মা নিশ্চুপ কাঁদছে। শাড়ির আঁচলে চোখের পানি মুছে প্রেরণা লিফটের দিকে পা বাড়ায়। লিফটে পা রাখতেই প্রেরণা নাক চোখ কুঁচকে ফেলে। রাদীপ হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। প্রেরণা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। রাদীপ শুদ্ধের সাথে কথা বলছে, আদর করছে তাকে। প্রেরণা নিশ্চুপ। লিফট 8 তলায় থামতেই প্রেরণা ছেলেকে নিয়ে হন্তদন্ত হয়ে লিফট থেকে বেরিয়ে যায়। লিফটের দরজা বন্ধ হতেই রাদীপ পৈশাচিক হাসি হেসে দুচোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, উফ, পাগল করেই দেবে এই মহিলা। শুদ্ধ মামাকে অনেক লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। প্রীতম চো হুকুম মেরে আঁকা বলে লিস্টটা অতি সাবধানে ব্যাগে ভরে বোনের সামনে গিয়ে দাঁড়ায়। বোনের হাত দুটো মুঠি করে ধরে বলে, তোমার কি লাগবে বলো? আমার একটা মাউন্ট নিয়ে আসিস নেপাল থেকে। হেসে বলে প্রেরণা। প্রীতম বলে, আর ভাইয়ের বউ লাগবে। নেপাল থেকে বউ নিয়ে আসবো? প্রেরণা হেসে বলে, ডেস্টিনি যদি লিখে থাকে নেপাল থেকে বউ আনবি, তবে অবশ্যই আনবি, যেখানে আমাদের বাবা মাকে এনেছিল সুদূর রাশিয়া থেকে। প্রীতম হেসে বোনকে বলে, দেখা যাক। ইনায়া, চুনি, নিধি, রিন্তু, রুসপি, সাইমা এয়ারপোর্টে 6 বান্ধবী 6 জনকে ঘিরে ধরে কিচির মিচির করছে। আনন্দ যেন তাদের বাদ মানতে চায় না। অবশেষে তাদের নেপাল ট্যুর সাকসেসফুল হতে চলল। ইনায়ার জন্য এয়ারপোর্টে এসেছে মির্জা বাড়ি থেকে ইসমা মির্জা, ইহান, ইরফান এবং ইনশিরাহ। জুনির মা মৈথি ইসমামের কাছে এসে হাসি মুখে বলে, ভাই এত চিন্তা করবেন না, ওটা আমার বাপের দেশ। একদম চিন্তা করবেন না। মনে করুন আপনার মেয়ে তার নানু বাড়িতেই বেড়াতে যাচ্ছে।
ভাবি বুঝতেই পারছেন, দয়া করে ওকে একটু চোখে চোখে রাখবেন। ইসমাম নরম গলায় অনুরোধের সুরে বলল মৈথিকে। তার চিন্তা বেড়েই চলেছে। সবাই যার যার টিকিট আর পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়ার বান্ধবীরা আজ চোখে ইনায়ার দুজন দাদানকে দেখছে আর নিজেরা গসিপ করছে। সিকিউরিটি চেকিং এর আগে ইনায়া আরো একবার ছুটে আসে তার দাদানদের কাছে। ইসমাম কপট রাগ দেখিয়ে বলে, এখনই শুরু করেছো অবাধ্যতা, এভাবে হুড়মুড় করে এলে কেন? ইনায়া হাঁপাতে হাঁপাতে পাপাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ দিতে। ইসমাম হাসে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পাশ থেকে ইরফান বলে, তোমার বোনদের বাজে কথা বলেছে দেখে তুমি মেরেছো, আমি মেরেছি আমার বোনদের বাজে কথা বলা দেখে। সিম্পল। ইনায়া মেঝো দাদানের দিকে রাগি চোখে তাকায়। ইহান বোনের মাথায় হাত বুলিয়ে বলে, যা বুড়ি, হ্যাভ এ সেফ জার্নি। ইনশি রাহ পাশ থেকে বলে ওঠে, আর আমার ক্যামেরাটা যেন কিচ্ছুটি না হয়, খবরদার। ইনায়া হেসে মাথা নাড়ায়। তারপর সবাইকে টা দিয়ে চলে যায় ভেতরে। সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্ট ছাড়ে। ইহান তাজওয়ারের BMW যখন এয়ারপোর্টকে ছাড়িয়ে আসছিল, তখনই প্রীতম, সাফওয়ান আর জামিদের ক্যাব এয়ারপোর্টের সামনে গিয়ে দাঁড়ায়। কেন? ওই যে ওপরে প্রেরণা বলল ডেস্টিনি। সবই ডেস্টিনির খেলা। এখন দেখা যাক এই গল্পে ডেস্টিনি কি কি খেল দেখায়। পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেপালি সময় বেলা 3টে নাগাদ ইনায়াদের ফ্লাইট গিয়ে অবতরণ করে। কনফিয়ার বোল্ট থেকে লাগেজ সংগ্রহ করে ভিসার জন্য লাইন লাগায় সবাই। যেহেতু অন অ্যারাইভাল ভিসা, সবশেষে সিকিউরিটি চেকিং শেষে মিসেস মৈথি ইনায়াদের 5 বান্ধবীকে গাইড করতে করতে হাঁটতে থাকে। তাদের দলটাকে দেখে এমন লাগছে যেন একজন মেষ পালক কিছু মেষ শাবকদের খেদিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। জুনি বিরক্ত হয়ে তার মাম্মাকে বলল, মাম্মা স্টপ, ইসমাম আঙ্কেল নেই এখানে। নেই তো কি, আমি কথা দিয়েছি না তাকে। 6 বান্ধবী দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে থাকে। মিসেস মৈথির তাদের পরিবারের কাছে কথা দেওয়ার চক্করে না তাদের ট্যুরের 15 দিন ঘেটে গুবলেট হয়ে যায়। খুব একটা স্বাধীনতা যে পাওয়া যাবে না তা নিশ্চিতভাবে বলাই যায়। কাস্টমস অফিসারের কাছে কাস্টম ডিক্লারেশন ফর্ম দেখিয়ে ইমিগ্রেশন এজেন্টের কাছে 3য় দফায় জবাবদিহি করে সবাই তখন খুব ক্লান্ত হয়ে পড়েছে। রুসফি বিরক্ত হয়ে মিসেস মৈথিকে বলল, আন্টি এত নকরা করছে কেন এরা? মৈথি হেসে বলল, সেরকম কিছু না বেটা, ইটস নর্মাল। প্রযুক্তির উন্নতি সাধন যেমন হয়েছে, অপরাধ তেমনই বাড়ছে। সিকিউরিটির জন্য এসব। সব ঝামেলা শেষ করে মিসেস মৈথি দলনেত্রীর মতো 5 বান্ধবীর দিকে ঘুরে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে, সো গার্লস, এই ট্রিপে আমি তোমাদের আন্টি নই, ধরে নাও আমিও তোমাদের ফ্রেন্ড। নির্বিঘ্নে আনন্দ করবে তোমরা। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, বড় মুখ করে তোমাদের মাম্মা পাপার থেকে তোমাদের চেয়ে এনেছি আমি, আমার মুখটা রেখো। জুনি চার পরনায় বিরক্ত হয়ে বলে, মাম্মা এনাফ, খুব টায়ার্ড আমরা, চলো শিগগির। এই উর্দি পরিহিত মানুষগুলো তোমাকে পাগল ভাবছে, প্লিজ চলো, নানু বাড়ি চলো। মুভি লাউঞ্জে এসে সবাই থামে। মৈথি মেয়েদের দিকে তাকিয়ে বলে, পোখারা মেন টাউন থেকে 4 কিলোমিটার দূরে জমসম, মুসলিম কমিউনিটিদের এলাকা। ওখানে আমার বাপের বাড়ি। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা প্রিপেড ক্যাব নিয়ে সোজা সেখানে যাব। গট ইট গার্লস? মেয়েরা মাথা নাড়ায়। মৈথি বলতে থাকে, ওকে ওকে, দেন মানি এক্সচেঞ্জ অ্যান্ড সিম কার্ড নিতে হবে। তো সবাই একসাথে যাব না, প্রথমে 3 জন আমার সাথে চলো, বাকি 3 জন লাগেজ নিয়ে এই লাউঞ্জেই ওয়েট করো, ওয়াটারফলস উপভোগ করো, ঠিক আছে? আমরা 10 মিনিটের মধ্যে ফিরছি। বন্ধুদের বিশালাকার মূর্তির মাথার উপর ওয়াটারফলস পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অন্যতম একটি নিদর্শন। ইনায়া, রিন্তু আর জুনি লাগেজগুলোর পাহারাদার হিসেবে মুভি লাউঞ্জেই দাঁড়িয়ে আছে। বাকিরা মিসেস মৈথির সাথে এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাংকিং জোনে গিয়েছে। জামি হাঁপাতে হাঁপাতে ঝুঁকে হাঁটু ধরে আছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন তার। প্রীতম দাঁড়িয়ে পড়ে, ঘুরে জামির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, আমি হাঁপিয়ে উঠেছি, আমার খিদে পেয়েছে। শুভ হতবাক হয়ে বলে,
ফ্লাইটের রাক্ষসের মতো খেলি, এর মধ্যে খিদে পেয়ে গেল। আমার খিদে পেয়েছে, আমি আর কিছু জানি না, ব্যাস চল ফুড লাউঞ্জে চল। না না, এয়ারপোর্টের সামনে সেই বিখ্যাত রেস্তোরাঁয় যাব। প্রীতম এদিক ওদিক তাকিয়ে বলে, ওকে চল, তারপর বাকি কাজ করা যাবে। চার বন্ধু মিলে রওনা দেয়। জামির মুখটা অনবরত নড়ছে। সে ফ্ল্যাটের খাবারগুলোর সম্পর্কে রেটিং দিচ্ছে বন্ধুদের। বুঝলে, ওই কেবিন ক্রুগুলো যতটা মিষ্টি, খাবারগুলো ঠিক ততটাই জঘন্য ছিল। সাফওয়ান বলে, তো ঠুসকে ঠুসকে খেলি কেন? ভদ্রতার খাতিরে। গম্ভীর হয়ে জামি জবাব দেয়। শুভ মুখে বর্গীয় শব্দ করে বলে, তুই আর তোর বদ্ধতা। চার বন্ধু মিলে এয়ারপোর্টের এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছিল। ইনায়ারা তিন বান্ধবী দাঁড়িয়েছিল ঠিক বিপরীতেই, মুভি লাউঞ্জের লবিতে। ইনায়াকে সর্বপ্রথম জামি দেখতে পেয়ে চোখ বড় বড় করে কাঁপা স্বরে চেঁচিয়ে বলল, আরে বাস। প্রীতম, শুভ আর সাফওয়ান দাঁড়িয়ে পড়ে। জামির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই খানিকটা অবাক হয় তারা। ইনায়ারা কেউই তাদের তখনও দেখেনি। জামি বলে, এই ইরফানের ওই নিব্বিটা বদনা ওই ক্যাম্পে টপকালো এখানে। প্রীতম ইনায়ার থেকে দৃষ্টি সরিয়ে জামির দিকে তাকায়। ভ্রু কুঞ্চিত হয় তার। বলে, নিব্বি? আরে ভাই, পুরাই নিব্বি। লাস্টের ভার্সিটি প্রোগ্রামের কথা মনে আছে? ইরফান এই নমুনাটাকেই নিয়ে এসেছিল প্রোগ্রামে। তখন কোনো জুনিয়র সম্ভবত ভুল করে ওর সাথে ধাক্কা খেয়েছিল, অনেক চিপাচিপি ছিল। তাই এই নিব্বির আকাশ পাতাল এক করে কাঁদতে কাঁদতে ইরফানকে বলেছে, দাদান দাদান, ওই ছেলেটা আমাকে ধাক্কা মেরেছে। শুভ আর সাফওয়ান হো হো করে হাসছে। প্রীতম হেসে ফেলে বলে, হোয়াট, মেলেছে? এভাবে কথা বলে মেয়েটা? সাফওয়ান বলে, আরে না ভাই, জামি বাড়িয়ে বলছে। এমনিতে একটু আহ্লাদি মেয়েটা, বড় লোকের মেয়ে না, তাই হয়তো। প্রীতম মাথা ঘুরিয়ে এক পলক ইনায়াকে দেখে হাঁটতে থাকে করে হাঁটতে শুরু করে। জামি বলতে থাকে, এটাকে এর ফ্যামিলি শুধু নেপালে আসতে দিল? আশেপাশে ইরফান মির্জা নেই তো? থাকতেও পারে। তুই যেখানে ইরফানও সেখানে। দুর্গন্ধ শুকে শুকে চলে আসে তার গাড়াটা। শুভ মাঝখান দিয়ে বলে, না, তোর এসেছে সম্ভবত। ওর বান্ধবীরা পাশে দাঁড়িয়ে দেখ দেখ মেকআপ নিচ্ছে নিব্বিগুলো। আমি বলি, ও ইরফান নেই, চল তাহলে ওদের একটু জ্বালিয়ে আসি। প্রীতম চুপচাপ হাঁটছে। জামি, শুভ আর সাফওয়ান উচ্চ শব্দে হাসছে ইনায়া আর ওর বান্ধবীদের দেখে। প্রীতম বলে, ডোন্ট মেক ফান অফ দেম। হ্যাঁ, সবাই প্রণমীর বয়সী। জামি মুখ বিকৃত করে বলল, প্রণামী আর ওরা একা হলো? আমাদের প্রণামী একটা লক্ষ্মী বাচ্চা, আর ওরা চার ভাই বোন এক একটা নমুনা। সাফওয়ান বলে। শুভ বলল, ঠিক বলেছিস, মির্জা বাড়ির 4 নমুনা। প্রীতম বলল, বকবক না করে চল এখান থেকে। ইনায়া প্রচন্ড বিরক্ত হচ্ছে। তার রীতিমতো ঘুম পাচ্ছে। মিসেস মৈথি আর ওরা তিনজন এখনো আসেনি। সে আড়াআড়ি রুশফি আর জুনিকে দেখছে। সবাই মেকআপ নিচ্ছে। ইনায়া কোনো আগ্রহ পাচ্ছে না এসবে। সে খেয়াল করছে তার হঠাৎ খুব অস্থির লাগছে। মনে হচ্ছে কিছু একটা তার সাথে খারাপ হতে চলেছে। ইনায়ার মাঝে মাঝে এরকম হয়। তার উপর এই সুদূর নেপালে পরিবারের কেউ নেই। ইনায়া পরিবার ছাড়া কোথাও এক মুহূর্ত থাকেনি। স্বাধীনতার জন্যে হাঁসফাঁস করতে থাকা ইনায়া টের পেল তার স্বৈরাচারী পরিবারকে সে ভীষণ মিস করছে। মাত্র তো এসে পৌঁছলো, এখনই তার খারাপ লাগছে ভীষণ। মিসেস মৈথি ওদের তিনজনকে নিয়ে ফিরে বাকিদের নিয়ে সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করলো। 6 বান্ধবী মিলে তখনই আবদার করলো এয়ারপোর্টের সামনে নেপালি হালাল রেস্তোরাঁ ওয়ান্স আপন এ টাইমে খেতে যাবে। রেস্তোরাঁটির সুনাম তারা বহু শুনেছে বিখ্যাত ফুড ব্লগারদের থেকে। মিসেস মৈথি সাই দিল। এমনিতেও বাচ্চাগুলো ফ্লাইটে কিছু খেতে পারেনি ঠিকঠাক। নিশ্চয়ই খিদে পেয়েছে ভীষণ। ওরা সবাই এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে সেই বিখ্যাত নেপালি হালাল রেস্তোরাঁয় ঢুকলো। রেস্তোরাঁটি বিশাল আকার। ইনায়ারা একটা 8 চেয়ারের টেবিল বুক করে ফেললো। যখন ওরা বসে গসিপ করতে শুরু করেছে, দূর থেকে ওদের দেখলো
জামি প্রীতমকে খোঁচা মেরে বলে, দেখ দেখ এখানেও চলে এসেছে। তো না এমনি। বকবক না করে খা। ওদের ওভাবে স্টক করতে থাকলে আবার অপবাদ দেবে যে তোদের ইফটিজার বলে। জামি, সাফওয়ান আর শুভ চোখ সরিয়ে নেয়। ইনায়াদের টেবিল থেকে কিচির মিচির শব্দ আসছে। প্রীতম শুধু কফি নিয়েছে, শুভ আর সাফওয়ান কিছুই নেয়নি। তবে জামি নিয়েছে প্রচুর খাবার, সে এক মনে খাচ্ছে, তার অন্যদিকে কোনো হুঁশ নেই। শুভ বলে, মাঝে মাঝে নিঃশ্বাস নে ভাই, এভাবে খেতে থাকলে দম আটকে মরে যাবে। জামি কারো কথায় কান না দিয়ে খাওয়া শেষ করে হাঁপাচ্ছে। প্রীতম বিরক্ত হয়ে ওয়াটার বোতল জামির কাছে এগিয়ে দিয়ে বলে, তুই শোধরাবি না, না নে পানি খা। জামি পানি খেয়ে একটা লম্বা শ্বাস ফেলে, তারপর চেয়ার ঠেসে বসে থাকে। সাফওয়ান বলে, কি রে ভ্যাবদা, মেরে গেলি কেন? অতিরিক্ত গেলে খারাপ লাগছে? জামি মাথা নাড়ায়। তো এমন করছিস কেন? জামি অস্ফুটে বলল। হাগা পেয়েছে। প্রীতম হতভম্ব হয়ে জামির দিকে তাকায়। এই ছেলেটার মুখে কোনো লাগাম নেই। তারপর আশেপাশে তাকায়, ভাগ্যিস বাঙালি নেই আশেপাশে। জামির দিকে রাগি চোখে তাকিয়ে প্রীতম বলে, হোয়াট ইজ দিস? কেন তোদের হাগা পায় না? শুভ প্রীতমকে বলে, ভাই স্কোরটা ফাঁসে থাকলে দে তো। আমার মুখ কেন বন্ধ করবি? তোদের ওয়াশরুম পাই আর আমার হাগা পাই, এত হেয়েও করে কথা দেখার কি আছে? যে যা পেয়েছে অর্ডার করেছে, খেতে পারবে কি পারবে না তার বালাই নেই। ইনায়া খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছিল, কোনো বিশেষ টেস্ট পাচ্ছে না সে। কিছু সময় বাদে শাইমা মুখ কাচুমাচু করে উচ্চস্বরে বাকিদের বলে ওঠে, এই যে। নিধি বলল, কি হলো? মেবি আই গট মাই পিরিয়ড। রিল্যাক্স, পুরো রেস্তোরাঁর লোকজনকে চেঁচিয়ে শোনানোর কিছুই হয়নি। চলো ওয়াশরুম ওই দিকে। শাইমাকে কভার করে নিধি ধীরে ধীরে হেঁটে যায় ওয়াশরুমের দিকে। বাকিরা সবাই খেতে থাকে। জামি তার 3 বন্ধুকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে ওয়াশরুমের কাছে আসে। রেস্তোরাঁর বিখ্যাত কিচেন এবং টেরেস সাইডের মধ্যবর্তী স্থানে পাশাপাশি জেন্টস অ্যান্ড লেডিস টয়লেট। জামি সোজা হেঁটে মেন চিহ্নিত ওয়াশরুমে ঢুকতেই থমকে দাঁড়িয়ে যায়। গুনে গুনে 3 সেকেন্ডের ব্যবধানে বিকট চিৎকারে তার কানের তালা লেগে যায়। শাইমা দুগালে হাত চেপে ধরে আতঙ্কিত হয়ে চিৎকার দেয়। শাইমার আতঙ্ক সংক্রমিত হয় জামির মাঝে। শাইমার অনিরূপ 2 হাতে গাল চেপে ধরে জামি ভীত কণ্ঠে চিৎকার দেয়। ভেতরের টয়লেট থেকে নিধি বেরোয় তৎক্ষণাৎ। বেরিয়ে এসে জামিকে দেখে সেও চিৎকার দিয়ে ওঠে। 3 জন 3 কোণে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। জামি কিছু বলার আগে স্পষ্ট ইংরেজিতে জামিকে নিধি একটা গালি দিয়ে বলে, ও হ্যালো, সিকিউরিটিকে তো রোগাবো আমি। পুরুষদের ওয়াশরুমে ঢুকছো তোমরা? হোয়াট? জি হ্যাঁ। বাইরে তখন চটলা লেগে গিয়েছে। চিৎকারের আওয়াজে মিসেস মৈথি এবং বাকি মেয়েরা রেস্তোরাঁর ওয়াশরুমের সংলগ্ন করিডোরে লাগেজ ফেলে রেখে ভেতরে ঢোকে। নিজেদের টেবিল থেকে প্রীতম, শুভ আর সাফওয়ান ছুটে আসে, ব্যাগেজ রাখে করিডোরে, ঢুকে পড়ে ওয়াশরুমে। জামি ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শাইমার দিকে। শাইমা জোরে জোরে ডাকছে, সিকিউরিটি। নিধি বলে, আরে কলিং অ্যালার্ম টিপে দে কুইক। ইনায়া আর মিসেস মৈথি ওদের কাছে এসে দাঁড়ায়। ওরা দুজন খেকিয়ে বলে ওঠে, এই লোকটা লেডিস ওয়াশরুমে ঢুকেছে। প্রীতম ভিতরে ঢুকতেই ইনায়ার মুখোমুখি হয়। ইনায়া চোখ বড় বড় করে প্রীতমকে দেখছে। আরে এসব কি? এই লোক এখানে কিভাবে? অনেক কথাই তার মনে উকিঝুঁকি দিচ্ছে হঠাৎ করে। তবে আপাতত সে মনোযোগ দেয় ঝামেলায়। জামি খ্যাপা কণ্ঠে শাইমাকে বলে, ও আচ্ছা তাই, এটা লেডিস ওয়াশরুম। মামুনি একটু বাইরে এসো দেখো তো। তবে প্রীতম সবার মুখের দিকে তাকিয়ে এবার বলে উঠল, হোয়াটস গোয়িং অন? দুজন সিকিউরিটি এসে ততক্ষণে সেখানে পৌঁছয়। শাইমা আর নিধি তাদের জানায় কি হয়েছে। সিকিউরিটি গার্ড দুজন জামির দিকে তাকায়। জামি তাদের বলে, এরা দুজন বদ্ধ পাগল।
ওহেন তো চলো সবাই, বাইরে গেলেই তো বুঝতে পারবো বিষয়টা। স্যার এটা তো লেডিস টয়লেট। সিকিউরিটি দুজনের মধ্যে একজন বলে ওঠে। জামি দাঁতে দাঁত চেপে বলল, রিয়েলি? তো এটা কি? এটা এটা কি? ওয়াশরুম থেকে বেরিয়ে আঙ্গুল উঁচিয়ে 3D সাইনবোর্ডটা সবাইকে দেখিয়ে চেঁচিয়ে ওঠে জামি। সিকিউরিটি দুজন থতমত খেয়ে যায়। নিধি আর শাইমা চোখ বড় বড় করে সাইনবোর্ডের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত, এটা পাল্টে গেল কিভাবে? তারা তো স্পষ্ট ওমেন লেখা দেখেছিল। শাইমা ভীত সন্ত্রস্ত হয়ে সিকিউরিটি গার্ডকে বলে, কিন্তু 5 মিনিট আগেই তো এখানে ওমেন লেখা ছিল। জামি তেতে উঠে বলে, প্রমাণ পেয়ে এখনো তর্ক? নির্বিদ দল। ইনায়া চেঁচিয়ে ওঠে, নিব্বিকে, আর সম্ভবত এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আগে ক্লিয়ার হয়ে নেই। সিকিউরিটি গার্ড দুই পক্ষের ঝগড়াঝাটির মধ্যে বলে ওঠে, স্টপ, আসলে আপনাদের কার দোষ নেই। আসলে কোনো দুষ্ট লোক সম্ভবত সাইনবোর্ড দুটো অদল বদল করে দিয়ে গিয়েছে। এমন আরও একবার হয়েছিল। প্রীতম রাগী গলায় বলে, এত নিরাপত্তার পরেও এমন দুষ্টু লোক কিভাবে এসব করে? এই আপনাদের সিকিউরিটি? ওয়াশরুমের সাইনবোর্ডে রাতারাতি অদল বদল হয়ে যায় 5 মিনিটের ব্যবধানে। একজন সিকিউরিটি অফিসার আমতা আমতা করে বলে, স্যার ক্যামেরা ফুটেজ দেখে আসল কালপ্রিটকে ধরতে পারবো। সো হোয়াট? অঘটন তো একটা ঘটেই গিয়েছে। নাও গো, নিরাপত্তা বাড়ান, নয়তো কমপ্লেন ডেস্কে চিঠি যাবে আপনাদের নামে। যথারীতি ধমকে বলে প্রীতম। সিকিউরিটি গার্ড মাথা নাড়িয়ে সাইনবোর্ড ঠিক করে চলে যায়। ইনায়া, মিসেস মৈথি আর তার বান্ধবীরা প্রীতমদের দিকে তাকিয়ে আছে। প্রীতম ঘুরে শাইমা আর নিধির দিকে ফিরে গম্ভীর কণ্ঠেই বলে, সরি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। জামি প্রীতমের ওপর চেঁচিয়ে ওঠে, এই তুই ওদের সরি বলছিস কি রে? সরি সস্তা, ভুল কে করেছে? আমি করেছি। ইনায়া জামিকে বলে, একটা ঝগড়ুটে লোক তো আপনি। প্রমাণ তো হয়ে গেল এটা লেডিস টয়লেট। পরোক্ষভাবে হলেও দোষ আপনার। ভেতরে ঢুকেও বুঝতে পারলেন না কোনটা লেডিস টয়লেট আর কোনটা নয়। জামি পাল্টা মুখ বিকৃত করে বলে, এত কিছু খেয়াল করার সময় দিয়েছে তোমাদের ওই দুইটা ফ্রেন্ড? দেখি চলের মতো হুক্কা হওয়া শুরু করে দিয়েছে। নিধি খেপে গিয়ে বলে, আমি শিয়াল? এই আপনি কি মোটা পান্ডা কোথাকার? জামি নিজের শরীরের দিকে তাকিয়ে খেপে যায়। তাকে কেউ মোটা বললে তার মাথা ঠিক থাকে না, মেয়েরা বললে তো একদমই না। সে তৈরি হচ্ছিল মেয়েগুলোকে কুৎসিত কিছু গালি দিতে, ইংলিশ বাংলার সংমিশ্রণে কিছু অদ্ভুত সুন্দর গালি। প্রীতম তার বন্ধুকে খুব ভালোভাবে চেনে। একটা অঘটন এখানে ঘটতে চলেছে নির্ঘাত। তার আগেই প্রীতম জামির মুখ চেপে ধরে, কিন্তু শেষ রক্ষা হয় না। শুভ, সাফওয়ান আর প্রীতম কেউই জামিকে থামাতে পারেনি। জামি বলে ওঠে, আমি মোটা পান্ডা, 3 স্তর মেকআপ লাগানো আপা চুমনির দল, তোমরা এক একটা। আবার মুখ চেপে ধরল প্রীতম। জামিকে আর কিচ্ছু বলতে দিল না। মিসেস মৈথি পড়েছে বিপদে। শুরুতেই এমন একটা বৃষ্টি ঝামেলায় পড়তে হলো। সে সবাইকে শান্ত করার চেষ্টা করছে। ব্যর্থ হয়ে সে চেঁচিয়ে তার মেয়েদের বলে, গার্ল স্টপ, চলো এখান থেকে। ইনায়া এক পলক প্রীতমের দিকে তাকিয়ে জামিকে বলে, আজ বুঝতে পেরেছি মেজো দাদান কেন আপনাদের সহ্য করতে পারে না। আপনারা সহ্য করার মতো লোকই নন। এই কথাটা প্রীতমের খুব লাগলো। কথাগুলো কর্ণগোচর হতেই ভ্রু কুঞ্চিত হয় তার। ইনায়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কি বললে? যা বলেছি শুনতে পাননি? প্রীতম রাগটাকে হজম করে শান্ত হয়ে বলে, আচ্ছা, তোমার মেজো দাদান খুব ভালো বুঝি। আলবত, অ্যাটলিস্ট সে মেয়েদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। শুভ বলে, আর তোমরা যাচ্ছে তাই বলে যাবে আর আমরা শুনবো? ওরে আবদার রে কুকুমনির দল। জামি বলে, আরে নিব্বির দলকে আর কি বোঝাবে? ইনায়া খেপে গিয়ে জামির দিকে 2 পা এগিয়ে গিয়ে বলে, আপনি? প্রীতম জামিকে সরিয়ে ইনায়ার দিকে শান্ত চোখে তাকায়। ইনায়া দমে যায়, তারপর বলে, কোন কুক্ষণে যে এখানে এসেছিলাম, কি দুর্ভাগ্য আমাদের। জামি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমাদের যেন খুবই সৌভাগ্য। আমাদের সাথে দেখা হলো বলে খুশির চোটে আমাদের মরে যেতে ইচ্ছা করেছে। অসহ্য। ইনায়া বলে,
হ্যাঁ হ্যাঁ, না আমাদের জন্য খুব সহ্য। জামি পাল্টা জবাব দেয়। প্রীতম গম্ভীর কণ্ঠে বন্ধুদের বলে, এনাফ, চল এখান থেকে, অনেক হয়েছে। হ্যাঁ সেটাই, চল। জামিকে টানতে টানতে প্রীতম, সাফওয়ান এবং শুভ গিয়ে ব্যাগেজের কাছে দাঁড়ায়। সবার ব্যাগেজ করিডোরে পড়ে আছে। যেখানে ইনায়াদের ব্যাগেজ রাখা ছিল, মিসেস মৈথি মেয়েদের তাড়া দেয়। ওরা 6 বান্ধবীও দ্রুত এসে প্রীতমদের দিকে আর চোখে তাকিয়ে মুখ বিকৃত করে যার যার লাগেজ তুলে নেয়। ইনায়া এসে দেখল সে যেখানে তার ট্রলি ব্যাগটা রেখেছিল, ব্যাগটা ঠিক তার অপোজিটে পড়ে আছে। তার খুব রাগ হলো। ব্যাগগুলো সব এলোমেলো হয়ে আছে। প্রীতমের 4 বন্ধু নিজেদের লাগেজ তুলে সোজা হেঁটে সেখান থেকে চলে যায়। বাইরে 3 পেইড ক্যাবগুলো দাঁড়িয়ে। মিসেস মৈথি মেয়েদের একপাশে দাঁড় করিয়ে রেখে একটা ক্যাব নিয়ে নেয়, কিন্তু রিন্তু আর রুস্পি সবার সামনের সারিতে বসে। জুনিয়র ইনায়া মাঝখানের সারিতে এবং সাইমা আর নিধি সব থেকে পেছনের সারিতে বসে। বিশাল আকার ক্যাবটির ডিকিতে ব্যাগেজ তুলে মিসেস মৈথি মাঝের সারিতে ইনায়ার পাশে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ আগের তিক্ত ঝামেলার কথা বেমালুম ভুলে সবাই এখন বেশ জনমনে। গল্প জুড়ে দিয়েছে সবাই। ইন্টারনেট ঘেটে সব তথ্য বের করতে থাকে। মিসেস মৈথি বলে, গুগলকে কি প্রশ্ন করছো? এটা আমার জন্মভূমি, বলো কি জানতে চাও মেয়েরা? রুস্পি মিসেস মৈথিকে বলল, আচ্ছা আন্টি, আপনি তো এখানে 2 বছর পর পর আসেন, আপনার খারাপ লাগে না? মৈথি হেসে বলে, খারাপ লাগে বই কি, তবে তোমার আঙ্কেল আমার সব খারাপ লাগা দূর করে দেয়, মন খারাপ হতেই দেয় না। ইনায়া কৌতূহল হয়ে বলে, জুনিদের নানুবাড়ি জমসম কেন? ওখানে সংখ্যালঘু মুসলিমরা কিভাবে থাকে? জমসম এরিয়াতে তো তোমাদের নানুর বর্তমান বাড়ি, সেখানে তার চিকেনের বিজনেস আছে। তোমার নানুর আসল বাড়ি মানে আমাদের পূর্বপুরুষদের বাড়ি বাঁকে জেলায়। নেপালের 95% মুসলিমদের বাস এখানে। তাদের ক্যাব পোখরার আঁকা বাঁকা মসৃণ আধুনিক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে জংশনের দিকে। ইনায়া কৌতূহলী হয়ে বলে, আঙ্কেলের সাথে তোমার লাভ ম্যারেজ ছিল, কিভাবে কি হলো বলো না। আমাদের লাভ স্টোরি? হ্যাঁ, আমাদের লাভ স্টোরি ইউনিক, ইন্টারেস্টিং কোনো লাভ স্টোরি ছিল না। ওই তো তোমাদের আঙ্কেল ট্যুরে এসেছিলেন, বন্ধুদের নিয়ে বেরিয়েছিল আমাদের এলাকায়। দস্যুদের হাতে পড়ে তারা, সব কিছু ছিনতাই হয়ে আমাদের পাড়ায় আশ্রয় নেয়। তখন আমরা পুতালি বাজার থাকতাম, আমার বাবা তাদের আশ্রয় দেয়। সেখান থেকেই প্রথম দেখায় দুজন দুজনের প্রেমে পড়ি। 5 বান্ধবী হাঁ করে সব কথা শুনছিল। অস্ফুটে বিস্ময়সূচক কণ্ঠে বলল, ওয়াও, সো ফিল্মি। মৈথি হেসে বলতে থাকলো, ফিল্মি তো? কখনো ভেবেছি নেপালি একটা মেয়ে শ্বশুরবাড়ি হবে পাশের দেশে? ইনায়া বলে, এটাকে ডেস্টিনি বলে আন্টি। আমার মেজমা সব সময় বলে আল্লাহ তোমার সাথে যাকে লিখে রেখেছে সুদূর কাজাকিস্তান হলেও নিয়তি তোমাকে টানতে টানতে তার কাছে নিয়ে যাবে। রুস্পি হেসে বলে, তাই নাকি? তাহলে ডেস্টিনি নিশ্চয়ই আমাদের টানতে টানতে এখানেই নিয়ে এসেছি। ইনায়া, তোর নিশ্চয়ই এখানেই বিয়ে হবে। জুনি দাঁত বের করে বলে, আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিব তোর। ইনায়া চোখ রাঙাই ওদের। সবাই হাসছে। গাড়ি এগিয়ে যাচ্ছে জমশেদ মিউনিসিপ্যালিটি রোডের দিকে। রাস্তার দুধারে আধুনিক সুউচ্চ দালান। মৈথির বর্ণনায় আগে যেখানে পাহাড় ছিল, ইনায়া জানালা থেকে দৃষ্টি দেয় বাইরে। এসি অফ করে প্রাকৃতিক বাতাসের স্নিগ্ধতার স্বাদ নিচ্ছে সে। ঋতু বলে, এখানে ইনায়ার ডেস্টিনি হলে মন্দ হয় না। নেপালি ছেলেদের চেহারা সাউথ কোরিয়ানদের মতো কিছুটা। ইনায়ার তো কোরিয়ান ছেলে পছন্দ, ওর তো পুরো জমে যাবে, আর আমাদেরও। ঋতুর কথাই হেসে লুটোপুটি খাচ্ছে সবাই। হেসে ফেলে ইনায়াও। গাড়ি তাদের জংশনের বুদ্ধ মন্দির অতিক্রম করেছে। ইনায়া ওদের সবার দিকে তাকিয়ে বলে, আজ বিকেলের প্ল্যান কি? প্ল্যান না বাচ্চারা, আজ শুধু রেস্ট। যা করার কাল থেকে করো। আদেশের সুর মৈথির কণ্ঠে। জুনি বিরক্ত প্রকাশ করে মায়ের কথায়, মা, শুরু হয়ে গেল তো। তুমি কিন্তু বলেছিলে এখানে এসে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। মৈথি হার স্বীকার করে নেয়, বলে, আচ্ছা যা ইচ্ছা করো,
আগে তো বাড়ি পৌঁছেনি। হোটেল হিমালয়া ইন পোখারা সিটির সুপরিচিত পর্যটক হোটেলগুলোর একটি। ক্যাব থেকে নেমে সবাই ব্যাগেজ নিয়ে রিসেপশনে যায়। 2টো রুম আগেই বুকিং করে রেখেছিল তারা অনলাইনে। একটা রুমে শুভ এবং সাফওয়ান থাকবে, আর এক রুমে জামি এবং প্রীতম। কি কার্ড নিয়ে দরজা আনলক করে ভেতরে ঢুকে ব্যাগেজ রেখেছে প্রীতম। বিশালাকার আধুনিক রুমের বিশাল বেডটাতে গা এলিয়ে দেয়। জামি জানালার পর্দা সরিয়ে মুখ দিয়ে বিস্ময় সূচক বাক্য আওড়ায়। ওরে প্রীতম, মাউন্টেন ভিউ, বেছে বেছে জবরদস্ত রুমটাই নিয়েছিস। আচ্ছা, এই মাউন্টেনের নাম কি? প্রীতম উঠে বসে, চোখ থেকে চশমা খুলে মুছতে মুছতে বলে, গুগল কর। তুই থাকতে গুগল কেন রে? আমাকে সব জানতে মনে করিস? ইউনিভার্সিটির রাইট বই তো। সরি, বইয়ের রিপাবলিক অফ নেপাল বলে কোনো চ্যাপ্টার ছিল না। প্রীতম উঠে দাঁড়ায়। লম্বা জার্নিতে মাথা ধরেছে বেশ। একটা ঔষধ খেয়ে নিতে হবে এক্ষুনি। হ্যান্ড ব্যাগের কোথাও মেডিসিন খুঁজে না পেয়ে সে প্রেরণাকে মেসেজ পাঠায়। আপু মেডিসিন? ওপাশ থেকে প্রেরণা উত্তর দেয়, লাগেজে খুললেই পেয়ে যাবি। প্রীতম ফোন রেখে হ্যান্ড ব্যাগ থেকে লাগেজের রিমোট কন্ট্রোলার বের করে পাসওয়ার্ড দিতে গিয়ে দেখে পাসওয়ার্ড কাজ করছে না। কিছুটা বিরক্ত হয়ে পুনরায় চেষ্টা করে সে। বিফল হয় এবারেও। একাধিকবার ভুলভাল পাসওয়ার্ড দেওয়াতে 5 মিনিটের জন্যে অফ হয়ে যায় রিমোট কন্ট্রোলারটা। জামি এগিয়ে আসে। কিরে, এটাকে নিয়ে দাপাদাপি কি করছিস? পাসওয়ার্ড কাজ করছে না। ভুলে গিয়েছিস? একদম না, পাসওয়ার্ড আমার আপুর প্রণমীর বার্থডে ডেট, পর্যায়ক্রমে। তবে বুঝতে পারছি না। আরো কিছুক্ষণ চেষ্টা করে প্রীতম হাল ছেড়ে বলে, হ্যাক করতে হবে। তারপর খুলে যাবে, তবে লকটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে। এছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা, তাই কর। জামি নিজের ব্যাগ খুলতে খুলতে জবাব দেয়। 5 মিনিটের মাথায় ব্যাগের লকটাকে খুলে ফেলে প্রীতম। নিজের হ্যাকিং দক্ষতার ওপর অতি প্রসন্ন সে। মাথা ব্যথার ঔষধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে ব্যাগের উপরের পার্ট খুলতেই সে হতভম্ব হয়ে যায়। মুহূর্ত কেটে যায়। প্রীতম জামির দিকে তাকায়। জামি হেডফোন লাগিয়ে জানালার কাছে দাঁড়িয়ে মাউন্ট দেখতে দেখতে গানের তালে তালে দুলছে। প্রীতম একটা ঢোক গিলে পুনরায় ব্যাগের দিকে তাকায়। এটা অন্য কারো ব্যাগ, কোনো মেয়ের। উপরেই মেয়েদের কিছু ইনার সেট রাখা, লাল, বেগুনি, গোলাপি রঙের ব্রা। প্রীতম একটা ঢোক গিলে ধপ করে লাগেজ বন্ধ করে ফেলে। মুখ থেকে অস্ফুটে বের হয়, হোয়াট দ্য হেল আর দিস? আলোকে ভীষণ উত্তেজিত লাগছে। ভীষণ বলতে ভীষণ। হাতে একটি টিফিন কেরিয়ার তার, তাতে রয়েছে বাহারি খাবার, ক্ষীর, একটা সাদা কালো মিশেলের টাঙ্গাইল শাড়ি গায়ে তার। দাঁড়িয়ে আছে স্বামীর পাশে। বারবার ঘড়িতে সময় দেখছে স্বামীর। আলো এদিক ওদিক দৃষ্টি দিয়ে বলে, ও এখনো আসছে না কেন বলুন তো মিয়ার সাহেব? আসবে, 9টা ডিউটি শেষ হওয়ার কথা। আলো ইতস্তত করে বলে, এভাবে এত রাতে ছেলেটা বিরক্ত হবে না তো? কে মুইন? আশ্চর্য কথা বলো। আলো চুপ হয়ে যায়। সে আর স্বামীন এসেছে মইনের কটেজে। পরিকল্পিত নয় ব্যাপারটা। হুট করে স্বামীন প্রস্তাব রাখলো, চলো ছেলেটাকে দেখে আসি। কটেজের গেটে মইনের জিপ এসে থামে রাত ঠিক 9টা 5-এ। তাকে নামিয়ে দিয়ে জিপ চলে যায়। গেটের সামনে স্বামীনের গাড়ি। কটেজের দরজার সামনে আউটডোর লাইটিংয়ে স্বামীন আর আলোকে দাঁড়িয়ে থাকতে পেয়ে মইন অবাক হয়। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সে। স্বামীন আর আলো হাসে। মইনের চেহারায় ক্লান্তি ভাব স্পষ্ট। এগিয়ে এসে বিনয়ী সুরে বলে, সামিন বাবা, আপনারা? হ্যাঁ, ডিনারের দাওয়াত দিয়েছিলে আগামী পরশু। তোমার আন্টি বলল চলো আজই যাই। মইন ক্লান্তি মাখা মুখে একটা স্নিগ্ধ হাসি উপহার দিয়ে কি কার্ড দিয়ে দরজা খুলে স্বামীন আলোকে বলে, আসুন, ভেতর আসুন। এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন, আমি দুঃখিত। আরে না না, এতক্ষণ নয়, এভাবে 5 মিনিট। আলো আর স্বামীন মইনের পিছু পিছু ঘরে ঢোকে। মইন দরজার পাশের সুইচগুলো টিপে দিতেই পুরো ঘর আলোকিত হয়ে যায়। আলো চারিপাশে তাকিয়ে দেখে। পুলিশ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত কটেজগুলো তেমন আহামরি নয়।
3টে বেডরুম, একটা কিচেন, একটা ড্রয়িং কাম ডাইনিং আর 3টে ওয়াশরুম। ছোটখাটো এই ঘরটি খুব গোছালো। আলো এক নজরে যা বুঝলো, ব্যাচেলার ছেলেদের ঘর মনেই হয় না। মঈন সোফা সেট দেখিয়ে আলো শামিনকে বলে, প্লিজ বসুন না, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। শামিন আর আলো মাথা নেড়ে বসে। মঈন নিজের রুমে ঢুকে যায়। জলদি জলদি ইউনিফর্ম খুলে ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর পোলো টি শার্ট গায়ে চাপিয়ে বেরোয়। ভীষণ চিন্তিত লাগছে এই থানার জাদরেল স্যার মঈন ফরাজিকে। আজ বুয়া আসেনি, রান্না হয়নি। আলো শামিন আসবে সে তো জানতোই না। ডিনারের দাওয়াত ছিল আগামী পরশু। এখন কি খেতে দেবে শামিন বাবা আর মিষ্টি আন্টিকে? ডিনারে বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়াবে? ওকে দিয়ে দেখতে পাই শামিন বাবা আর মিষ্টি আন্টি নিজেদের মধ্যে কথা বলছে। ত্রস্ত পায়ে হেঁটে মঈন কিচেনে ঢোকে। অনলাইনে 3টে আইটেম সে অর্ডার করেছে, বাকিটা নিজে করে নেবে। ফ্রিজ খুলে দেখলো মাটন আর বিফ পরিমাণ মতোই আছে। মঈন স্বস্তির নিঃশ্বাস ফেলে বিফের প্যাকেটটা পানিতে ভিজিয়ে রেখে অন্যান্য রন্ধন প্রণালী খুঁজে খুঁজে বের করে লোয়ার ক্যাবিনেটের ওপর রাখে। আলো এদিক ওদিক তাকিয়ে শামিনকে ফিসফিসিয়ে বলে, কত গোছালো ছেলেটা, আপনার মেয়ের মতো নয়। শামিন হেসে বলে, গোছালো দেখেই তো গোছালো মেয়ের জন্য ঠিক করেছি। মেয়ের স্বামীর ঘর পছন্দ হয়েছে খুব। আলো হেসে বলে। শামিন কয়েক সেকেন্ড পর বলে, জেলবাড়িতে যে অ্যাপয়েন্টমেন্টের কাজ চলছে ওটা মেয়ে জামাইকে তাদের বিয়েতে দেবে। বিয়ের পর ওখানে থাকবে তুর্তিতে। আলো বাদ সেধে বলে, জামাই যেখানে রাখবে মেয়েকে, মেয়ে সেখানে থাকবে। আল্লাহ দুজনকে ভালো রাখলেই হলো। মঈনকে আসতে দেখে দুজনে কথা থামিয়ে জড়সড় হয়ে বসে। মঈন এসে শামিনের পাশে বসতে বসতে বলে, আর কেউ আসলো না কেন? ইনভিটেশন তো সবার ছিল। ওরা ইনভিটেশনের দিনই আসবে, আগামীকাল। আমরা দুবার এলাম, ক্ষতি কি? মঈন হেসে মাথা নাড়ে, শুধু বুঝিয়ে দেয় কোনো ক্ষতি নেই। আলো মুগ্ধ চোখে মঈনকে দেখে শুধু। সুদর্শন একজন পুরুষ। ইনসি রাহুকে ছোটবেলাতে আলো গল্প শোনাতো। একদিন এক রাজার কুমার এসে তোমাকে নিয়ে যাবে আমাদের কাছ থেকে। সেই রাজকুমারদের মতো সুদর্শন ছেলেটা। ইনসি রাহুর গায়ের রংটা যদিও চাপা আলোর মতো, তবুও দুজনকে রাত চোটক লাগবে। কিছুক্ষণ আলাপ করে মঈন উঠে দাঁড়ায়। কলিং বেল বাজছে। ডেলিভারি ম্যান খাবার দিয়ে গিয়েছে। আলো অবাক হয়ে বলে, এসব কি? মঈন লজ্জিত হয়ে বলে, আন্টি আজ বউ আসেনি, মাফ করবেন, বাইরে থেকে খাবার আনাতে হলো, ক্ষমা চাইছে। আলো খানিকটা উঁচু গলায় বলে, এ মা, একদম না, আমি সব কিছু নিয়ে এসেছি, কিচ্ছু প্রয়োজন নেই আর। মঈন দৃষ্টি ঘুরিয়ে আলোর দিকে রাখা টিফিন ক্যারিয়ার দেখে, তারপর বলে, আমার বাড়িতে এসেছেন, আমার আপ্যায়ন গ্রহণ করতে হবে। মঈন হাতের খাবারের পার্সেলটা ডাইনিংয়ে রেখে ক্যাবিনেট থেকে কিচেন অ্যাপ্রন বের করে পরে নেয়। একটা আইটেম রেডি করবে সে। আলো আর শামিনের মুখ হা হয়ে যায়। এ থানার জাদরেল স্যার মঈন ফরাজির বলিষ্ঠ দেহে কিচেন অ্যাপ্রন, আন্তর্জাতিক মানের হ্যান্ডসাম শেফ লাগছে তাকে। শামিন বলল, কি করতে চলেছ? মঈন হেসে জবাব দেয়, আমার অতিথিদের জন্য বিশেষ একটা আইটেম রান্না। কিচেন থেকে বসার ঘরের মাঝে কোনো দেওয়াল নেই। মঈন চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে। অত্যন্ত সুনিপুণভাবে ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির স্লাইস করছে সে। আলো শামিন চোখ বড় বড় করে তাদের মেয়ের জন্য পছন্দ করা পাত্রের গুণ দেখছে। একই সাথে অবাক এবং মুগ্ধ দুই জোড়া চোখ। স্বামীকে কনুই দিয়ে গুঁতো মেরে আলো ফিসফিস করে বলল, মাশাআল্লাহ। শামিন হাসে নিশ্চুপ। মঈন বিফে মশলা মাখাচ্ছিল। আলো উঠে দাঁড়ায়। মঈন তার দিকে তাকিয়ে বলল, ওহ আন্টি, একদম আসবেন না, আপনি বসুন। আলো বসে। শামিন কিছুক্ষণ উসখুস করে বলল, রান্না জানো? এই তো। নিচু স্বরে জবাব মঈনের। শামিন বাবা আর মিষ্টি আন্টি যে অবাক হয়েছে তা দেখে সে হাসে। সামিন বাবা, এতিমখানে হুজুরের সাথে আমাদের প্রত্যেককে সপ্তাহে 2 দিন রাখতে হতো, ভুলে গেলেন? হ্যাঁ তাই তো। বলে মঈন একটা তুর্কিশ আইটেম তৈরি করবে। সে ম্যারিনেট করা বিফটাকে আগুনে ঝলসাতে দিয়ে শামিন আলোর দিকে তাকিয়ে বলে, অনার্সে একটা রেস্তোরাঁয় 2 বছর কাজ করেছে।
আলো শুধু মুগ্ধ চোখে দেখছে ছেলেটাকে। সুদর্শন, লম্বা, বডি ফিটনেস নছর কারা, বিনয়ী, গুণী, ভদ্র, ডিসিপ্লিন, সবকিছুর সংমিশ্রণ। তার মেয়ের কত সৌভাগ্য হবে সে ভেবেই কুল পাচ্ছে না। শামীন মঈনকে বলল। কি রাখতে জানো? আলো স্বামীকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, এত প্রশ্ন করছেন কেন? ছেলেটা বিব্রত হচ্ছে না? আপনি কি নিজের ছেলের জন্য মেয়ে দেখতে এসেছেন নাকি? স্বামীনও ফিসফিসিয়ে বলে, আরে জেনে নিচ্ছি কি রাখতে পারো, কারণ আমার ঢেকি মেয়ে তো কিছুই পারে না, একে তো সব করতে হবে। খ্যাক করে হেসে ফেলে শামীন কথাটা বলে। আলো শাড়ির আঁচলে মুখ চেপে হাসে। মঈন দূর থেকে আর চোখে তাদের দেখে বলে, কিছু বলছেন আমার শামীন বাবা? না কিছু না, এই তো এত কিছু করতে হবে না, আমি আমার আন্টিকেই বা খাই। কথায় কথায় রান্না প্রায় সম্পন্ন হয়েছে। মঈন গা থেকে অ্যাপ্রন খুলে ফেলে, টেবিলটাকে সুন্দর মতন সেট করে আলো শামীনের দিকে তাকিয়ে বলে, আসুন। আলো শামীন চেয়ারে বসতেই মঈন তাদের প্লেটে সার্ভ করে দিয়ে নিজেও একটা চেয়ার টেনে বসে। রাতে সে বিশেষ কিছুই খায় না, তবে আজ মেহমানদের সাথে খাচ্ছে। মঈনের তৈরিকৃত পদটা মুখে দিতেই আলো শামীন একে অপরের মুখের দিকে তাকায়, তারপর মুচকি হেসে খাবারটা চিবুতে থাকে। মঈন খাচ্ছে চুপচাপ। হুট করে শামীন বলে ওঠে, বিয়ের কথা ভাবছো কেন? বিষম খেয়ে ওঠে আলো, চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকায়। এখানেই মেয়ের কথা বলবে নাকি লোকটা? মঈন আলোর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে শামীনের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে চুপচাপ খেতে থাকে। এ থানার চাঁদরেল সুপারিনটেন্ডেন্ট লজ্জা পেয়েছে বোঝাই যাচ্ছে। শামীন আলোর দিকে তাকিয়ে আবারও মঈনকে বলে ওঠে, মেয়ে দেখবো? মঈন খেতে থাকে। কয়েক মুহূর্তের জন্য হাত থেমে যায় তার। আলো আর শামীন তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। মঈন শামীনকে বেশি অপেক্ষা না করিয়ে অত্যন্ত নিচু গলায় বলল, আপনাদের ইচ্ছা শামীন বাবা। শামীন আলো একে অপরের মুখের দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হাসল, আর কোনো কথা বাড়ালো না। খাওয়া হয়ে যেতেই মঈন এটো প্লেটগুলো তুলে নিয়ে সিঙ্কে রাখলো। আলো উঠে দাঁড়ায়। বাবা, বাকিটা আমি করে দিচ্ছি, তুমি তোমার শামীন বাবার সাথে গল্প করো তো। জোর করে মঈনকে ঠেলে পাঠিয়ে দেয় আলো। রাত 11টা অবধি 3 জনে গল্প করলো। এবার আলো শামীনের ওঠার পালা। মঈন বলল, কাল আসবেন প্লিজ। আলো হেসে মাথা নাড়ায়। মঈনকে বলে, টিফিন বক্সগুলোতে তোমার জন্য আমি রেঁধে নিয়ে আসা খাবার আছে, ক্ষীর আছে, ফ্রিজে তুলে রেখেছি, খাও। মঈন মাথা নাড়ায়। আলো শামীনকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। গাড়ি স্টার্ট করে শামীন আলো চলে যাওয়ার পরেও মঈন টানটান হয়ে দাঁড়িয়ে থাকে গেটের কাছে। মানুষ দুটোর কিছুক্ষণের উপস্থিতি হঠাৎ করে মঈনের মা বাবার কথা মনে করিয়ে দিয়েছে। মা বাবাকে মঈন দেখেনি, কোনো ছবি নেই তাদের, খালি মস্তিষ্কে মা বাবার কথা মনে পড়তেই মা বাবার স্থানে শামীন আলোর মুখটা ভেসে উঠল। এমনই হয়, ছোট থেকে একটা পরিবারের জন্যে, একটু স্নেহের জন্যে হেদিয়ে মরা চাঁদরেল মঈন ফরাজি এখানেই দুর্বল হয়ে যায়, ভীষণ দুর্বল। ঘরে ঢুকে দরজা লক করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সোজা হেঁটে ফ্রিজের কাছে চলে যায় মঈন। ফ্রিজ থেকে ক্ষীরের বাটিটা বের করে রুমে ঢুকে বিছানায় আয়েশ করে বসে। বাটি থেকে মম করছে ক্ষীরের সুঘ্রাণ। মঈন প্রাণ ভরে সুঘ্রাণ নেয়। সে ক্ষীরের ঘ্রাণের সাথে টের পাচ্ছে একটা পরিবারের স্নেহ, যা মঈনের আজীবন কাঙ্ক্ষিত। এক বসাতেই ক্ষীরটা চেটেপুটে খেয়ে ফেলে স্বাস্থ্য সচেতন মঈন ফরাজি। তারপর উঠে তার পরিবারবিহীন রোবোটিক লাইফের রুটিন অনুযায়ী টিভি অন করে কিছুক্ষণ দেশের হালচাল দেখে। চ্যানেল পরিবর্তন করে একটা মিউজিক চ্যানেলে দেয়। এখানে বহু পুরনো হিরো হিরোইন শাহরুখ এবং ঐশ্বরিয়ার হামকো হামেসে চুরালো গানটা চলছিল। মঈন কয়েক পলক তাকিয়ে থেকে স্মিত হেসে চ্যানেল চেঞ্জ করে দেয়। এত রোম্যান্টিক গান দেখা উচিত নয় একজন পুলিশ কর্মকর্তার, তার দেখা উচিত ক্রাইম অ্যান্ড কেস টক শো। প্রীতম হতভম্ব হয়ে বসে আছে। এটা কি হলো? ব্যাগটা তো তারই, চোখের ধাঁধা নয় তো?
চশমাটা চোখে লাগিয়ে আবারও একবার লাগেজ খুলে দেখে সে এবং পুনরায় লাগেজ বন্ধ করে জামির দিকে তাকায়। জামি মিউজিকের তালে তালে দুলছিল, অদ্ভুত অঙ্গভঙ্গি। প্রীতমের দিকে ঘুরতেই কান থেকে নয়েজ ক্যান্সেলিং হেডফোন সরিয়ে বলে, কিরে তপ দেখিয়ে আসিস কেন? হোয়াট হ্যাপেন্ড? প্রীতম লাগেজের ওপর হাত রেখে বসেছিল। জামি দৃষ্টি নামিয়ে ব্যাগের দিকে তাকিয়ে বলে, ব্যাগ নিয়ে আবার কি হলো? খুলতে তো পেরেছিলি। প্রীতম চুপচাপ। জামি এগিয়ে যায়। কই দেখি, আমাকে দেখতে দে, ব্যাগে কি সমস্যা? এই না, ব্যাগে কিছু নেই, যা। জামিকে ঠেলে সরিয়ে দিয়ে প্রীতম লাগেজ আটকে বসে থাকে। জামি চোখ ছোট ছোট করে সন্দেহের চোখে তাকিয়ে গম গম করে বলে, কি ব্যাপার বলতো, কি লুকাচ্ছিস? ব্যাগে কি? কিছু না। আমাকে দেখতে দে। প্রীতম জামিকে ঠেলে সরিয়ে বলে, দেখতে হবে না, একটা প্রবলেম হয়েছে। কি? ব্যাগটা আমার না, সামহাউ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে ব্যাগটা। জামি তাজ্জব বনে যায়, উঁচু গলায় বলে, হোয়াট? জমসম মিউনিসিপ্যালিটি অফিস সংলগ্ন মুসলিম কমিউনিটিদের পাড়া, শহরে হাতে গোনা মুসলিমদের আবাসিক এরিয়া। প্লেন জার্নির পরে কোনো প্রকার বিশ্রাম না নিয়ে আরও আধা ঘন্টার জার্নিতেই সবাই তখন বিধ্বস্ত প্রায়। ক্যাবেই ঘুমিয়ে পড়েছে মেয়েগুলো। মিসেস মৈথি ঘুমায়নি, খুবই দায়িত্বের সাথে মেয়েগুলোকে পাহারা দিচ্ছেন। নিজের বাপের দেশের চিরচেনা এলাকায় ঢোকার সাথে সাথে মনে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর করল তার। চোখ দুটো ভিজে উঠল আবেগে। এতক্ষণ কিছুই হয়নি, তবে এখন ছটপটানি বেড়ে চলেছে তার। কখন বাবার গায়ে ঝাঁপিয়ে পড়বে, মায়ের গায়ের গন্ধ নেবে। মুসলিম কলোনির মাথায় ক্যাব থামে। বিশাল আয়তনের এরিয়া জুড়ে কলোনি, মাঝখানে 3 লেনের আধুনিক রাস্তা।